বুকের ভিতর একটা দীর্ঘশ্বাস চেপে আয়নার সামনে দাঁড়ালাম। পাঞ্জাবির বোতামটা লাগাতে লাগাতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হাসলাম। আজ আমার বিয়ে, আর যাকে বিয়ে করতে যাচ্ছি সে আর কেউ নয়, আমার কলেজে 2 বছরের সিনিয়র, আমার মায়াবতী, আমার ভীষণ অভিমানী অবন্তী সেনগুপ্ত। থুরি, আজ থেকে অবন্তী চ্যাটার্জি। আমাদের প্রেমটা আর 5টা সম্পর্কের মতো সহজ ছিল না। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, অবন্তী তখন 3rd ইয়ারে টপার, কলেজের কালচারাল সেক্রেটারি। রূপ আর গুণের এক মারাত্মক কম্বিনেশন। কিন্তু তার চেয়েও বড় কথা, ওর ওই ডাগর ডাগর চোখ দুটোতে সব সময় কেমন একটা হালকা মেঘ জমে থাকত। একটুতেই ঠোঁট ফুলিয়ে অভিমান করাটা ওর জন্মগত স্বভাব। বয়সেও আমার চেয়ে 2 বছরের বড় হতে পারে, কিন্তু ইমোশনের দিক থেকে ও যেন একটা অবুঝ বাচ্চা মেয়ে। ওকে ভালোবেসে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ির লোকেদেরকে বুঝিয়ে আজ ওকে নিজের করে ঘরে তুলেছি। বিয়ের মণ্ডপটা চন্দনের গন্ধে ম ম করছে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। শুভদৃষ্টির সময় যখন কাঠের পিঁড়িতে বসে অবন্তী আমার সামনে এলো, ওর মুখের পানের পাতা দুটো সরতেই আমার বুকটা কেঁপে উঠল। লাল বেনারসি, কপালে চন্দনের কলকা, আর নাকে নোলক। জাস্ট স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবী, কিন্তু চোখ দুটো লাল। ও কাঁদছিল। আমাকে দেখেই ওর চোখ দুটোকে সরিয়ে নিল। আমি মনে মনে হাসলাম। আজকে সকালেও ফোনে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, কারণ আমি নাকি ওর পছন্দের ডিজাইনারের বরের ধুতিটা পরিনি। ব্যাস, মহারানীর অভিমান হয়ে গেছে। এই যে ম্যাডাম, শুভদৃষ্টির নিয়মটা তো পালন করুন। একটু তাকান আমার দিকে, নাকি বাসর ঘরে গিয়েই একেবারে চোখাচোখি করবেন? তুমি একদম আমার সাথে কথা বলবে না সুজয়। আমি যা বলি তুমি তার উল্টোটাই করো। আজ আমাদের বিয়ের দিন, অথচ তুমি নিজের খেয়াল খুশি মতো পাঞ্জাবি পরে চলে এলে। আমার পছন্দের মনরাঙা ধুতি পাঞ্জাবিটা পরলে কি ক্ষতি হতো? তোমার কাছে আমার কোনো কথার দামই নেই, আমি জানি। মনে মনে ভাবলাম, কোণে পিড়িতে বসেও যে মেয়ে এভাবে ঝগড়া করতে পারে, সে একমাত্র আমার অবন্তী। পুরোহিত মশাই মুচকি মুচকি হাসছেন। আমি হাত বাড়িয়ে ওর হাতটাকে শক্ত করে ধরলাম। আরে বাবা, আমার ধুতিটা একটু নোংরা হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে নোংরা হয়েছিল, তাই এটা পড়তে হলো। কিন্তু দেখো, তোমার বেনারসির সাথে ম্যাচিং উত্তরীয়টা কিন্তু আমি ঠিকই পড়েছি। এবার রাগটা কমাও লক্ষ্মীটি। পুরোহিত মশাই কিন্তু হাসছেন। হাসুক সবাই, আমার তাতে বইয়েই গেছে। তুমি একটা আস্ত পাথর, আমার মনের খবর তুমি কোনোদিন রাখো না। অবশেষে এলো সিঁদুর দানের পালা। আমার কাঁপা কাঁপা আঙুলে নতুন সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে ওর সিঁথিতে পরিয়ে দিলাম। ওই মুহূর্তে অবন্তীর চোখ দুটো বন্ধ করে ফেলল, আর ওর চোখের কোণ থেকে 2 ফোঁটা জল ওর গাল পেয়ে নেমে এলো। এবার আর সেটা অভিমানের জল ছিল না, সেটা ছিল সম্পূর্ণভাবে আমার হয়ে যাবার তৃপ্তির জল। শাঁখের আওয়াজ আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। আমাদের 4 হাত এক হলো। অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7 পাকে বাধা পড়লাম। বিয়ের সব নিয়মকানুন শেষ করে যখন ওকে নিয়ে আমাদের বাড়ি ফিরলাম, তখন ভোরের আলো ফুটেছে। মা বরণডালা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন। অবন্তী লক্ষ্মী ঘরে পা দিয়ে আলতা পায়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করল। কিন্তু ওর মুখটা তখনও গম্ভীর। সারা রাত জাগার ক্লান্তি তো আছেই, তার উপর শ্বশুরবাড়িতে আসার একটা চাপা ভয় আর অস্বস্তি ওর চোখে মুখে স্পষ্ট। আমাদের ফুলসজ্জার ঘরটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো হয়েছে। ওকে খাটের মাঝখানে বসিয়ে দিয়ে মা যখন চলে গেলেন, আমি দরজাটা আটকে ওর পাশে গিয়ে বসলাম। কি গো বৌমণি, সারা রাত তো খুব রাগ দেখিয়েছ, এবার ঘোমটাটা একটু খোলো, নাকি সারা জীবন এই ঘোমটার আড়ালেই মুখটাকে লুকিয়ে রাখবে? বৌমনি আবার কি? সম্পর্কে আমি তোমার সিনিয়র মনে রাখবে।
কলেজে থাকতে কত দিদি দিদি করতে, আর এখন এক বিয়েতে একেবারে নাম ধরে ডাকা, বৌমনি বলা শুরু হয়ে গেল। হেসে ফেললাম আর ওর কোমরে হাত দিয়ে ওকে নিজের দিকে একটু কাছে টেনে নিলাম। আরে বাহ, মণ্ডপে তো অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিত মশাই আমাদেরকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন, সেখানে কলেজের সিনিয়রিটি খাটাবে নাকি? এখন তুমি শুধুই আমার বউ, আবার অর্ধাঙ্গিনী। আর হ্যাঁ, সিনিয়রিটির কথা যদি তোলো তবে তো এখন থেকে আমার সমস্ত হুকুম তোমার শোনা উচিত, কারণ সংসারে তো আমি এখন তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তুমি সব সময় আমার সাথে ইয়ার্কি করো সুজয়। আমি কত টেনশনে আছি, আমার নিজের বাড়ি বাবা মাকে ছেড়ে এখানে এলাম, আর তুমি শুধু মজা করছো। তুমি বুঝতে পারছো না আমার কেমন লাগছে। আমার খুব একা লাগছে, খুব ভয় করছে। ওকে কাঁদতে দেখে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। ওর কাঁধে নিজের চিবুকটাকে রেখে নরম গলায় বললাম, পাকলি একটা, আমি তো জাস্ট তোমার ওই গম্ভীর মুখটা একটু হাসি ফোটানোর চেষ্টা করছিলাম। আমি জানি অপু, তোমার কেমন লাগছে। নিজের চেনা জগৎ ছেড়ে একটা নতুন পরিবারে আসা কতটা কঠিন আমি সেটা বুঝি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি কোনো দিন একা হতে দেব না। মা বাবা আমরা সবাই তোমাকে বড্ড ভালোবাসি। আর ভয় পাচ্ছ কেন? তোমার এই জুনিয়র তো সারা জীবন তোমার পাশেই থাকবে। তুমি সত্যিই তো আমার পাশে থাকবে সুজয়, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি বড্ড বেশি রাগ করি, অভিমান করি, তুমি সহ্য করতে পারবে তো? ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। তোমার এই অভিমানটুকুর প্রেমে পড়েই তো তোমাকে নিজের করে এনেছি অপু। তোমার সমস্ত রাগ, সমস্ত অভিমান মাথা পেতে নেওয়ার দায়িত্ব এখন থেকে আমার। এখন চলো, ফ্রেশ হয়ে নাও। সারা রাত ঘুম হয়নি, এবার একটু বিশ্রাম দরকার। উফ, হ্যাঁ, এখনো সেই আগের মতো কেয়ারিং আছো দেখছি। ঠিক আছে, আমি বাথরুমে যাচ্ছি, কিন্তু শোনো। আবার কি হলো? আমি কিন্তু এখনো তোমার সিনিয়র, তাই বেশি পণ্ডিতি করবে না আমার সামনে, বুঝেছো? যে হুকুম আমার মায়াবতী সিনিয়র। বিয়ের পর প্রথম সকালটা অন্যরকম একটা অনুভূতি নিয়ে শুরু হলো। চেনা ঘর, চেনা জানালা, কিন্তু পাশে জড়িয়ে থাকা মানুষটা নতুন। সূর্যের আলো যখন অবন্তীর মুখে এসে পড়ল, আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ঘুমের ঘোরে ওর কপালে লেপ্টে থাকা সিঁদুর আর খোলা চুলগুলো ওকে আরও বেশি মায়াবী করে তুলেছে। হুট করে মনে পড়ে গেল, আজ তো অবন্তীর ভাত কাপড় আর বউ ভাত, অর্থাৎ আজ আমার সিনিয়রের রান্নাঘরে প্রথম প্রবেশ। ভাবতেই কেমন একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, কিন্তু আমি জানতাম না এই প্রথম রান্না নিয়েই মহারানীর অভিমানের পারদ আবার চড়তে চলেছে। সকাল সকাল স্নান ছেড়ে লাল পেরে একটা ঢাকায় শাড়ি পরে অবন্তী যখন নিচে নামল, বাড়ির সবাই ওর রূপ দেখে মুগ্ধ। মা ওকে রান্নাঘরে নিয়ে গেলেন নিয়ম রক্ষার জন্য। নিয়ম অনুযায়ী আজ নতুন বউকে নিজের হাতে বাড়ির সবার জন্য অন্তত একটা পদ রান্না করতে হয়। অবন্তী রান্নাঘরে ঢুকে বেশ গম্ভীর মুখে কাজ শুরু করল। ওর রান্না করছিল আর আমি দরজার আড়ালে উঁকি মেরে দেখছিলাম। ওর ওই নিপুণ হাতে খুন্তি নাড়া দেখে আমার কলেজে সেই কালচারাল সেক্রেটারির গম্ভীর রূপটাই মনে পড়ে যাচ্ছিল। আমি আর লোভ সামলাতে না পেরে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে ওর ঠিক পিছনে গিয়ে দাঁড়ালাম। ফিসফিসিয়ে ওর কানের কাছে গিয়ে বললাম, কি গো সিনিয়র রাঁধুনি, সুগন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। তা আজ মেনুতে কি থাকছে? আবার ফেভারিট ইলিশ মাছের সর্ষে ঝাল করেছে তো, নাকি জুনিয়রকে প্রথম দিনে নিরামিষ খাইয়ে মারার প্ল্যান করছো? সুজয়, তুমি এই ভর সকালে রান্না করে কি করছো? মা যদি দেখে ফেলে তবে কি ভাববে? আর শোনো, সর্ষে ইলিশ আমি করছি না, মা বলেছেন আজ একটু হালকা পদ রান্না করতে, তাই আমি রুই মাছের কালিয়া আর বাসন্তী পোলাও বানাচ্ছি। তোমার ফেভারিট ইলিশ কাল হবে। একটু মুখ গোজ করে ইচ্ছে করে ওকে খেপানোর জন্য বললাম, ধুর,
প্রথম দিনেই আমার পছন্দের রান্না হলো না। মা তো আমায় ভালোবাসে, নিশ্চয় তুমিই মাকে বুঝিয়েছ যাতে ইলিশ না কেনা হয়। কলেজের মতো এখানেও সিনিয়রিটি খাটিয়ে আমার উপর দাদাগিরি করছো, তাই তো? আমি তোমার উপর দাদাগিরি করছি সুজয়? তুমি এই কথা বলতে পারলে? আমি সকাল থেকে উঠে সবার পছন্দ জেনে কতটা টেনশন নিয়ে রান্না করছি যাতে তোমাদের বাড়ির কারো খারাপ না লাগে, আর তুমি এসে আমাকে বললে আমি দাদাগিরি করছি? তোমার ওই ইলিশ মাছের তেল ঝালি থাক, আমার রান্না করার কোনো দরকারই নেই। সর্বনাশ করেছে। আমি তো জাস্ট মজা করছিলাম, কিন্তু সিনিয়রের অভিমান যে এত দ্রুত মেঘ থেকে বৃষ্টিতে পরিণত হবে সেটা আমি বুঝতে পারিনি। ওর রান্নাঘর থেকে হন হন করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আমি ওর হাতটাকে চেপে ধরলাম। মায়ের ঘরের দিকে তাকিয়ে গলাটা আরও নামিয়ে নিলাম। আরে অবু, শোনো শোনো, প্লিজ রাগ করো না। আরে আমি তো জাস্ট কি করছিলাম রে বাবা। তুমি পোলাও আর মাছের কালিয়া বানাচ্ছ? আরে এটা তো আমার আরও বেশি প্রিয়। প্লিজ কেঁদো না। মা যদি এখন চলে আসে তবে ভাববে আমি প্রথম দিনেই বউকে কাঁদিয়েছি। ভাবো, তুমি তো আমায় একটুও বোঝো না। নতুন একটা বাড়িতে এসে আমার কতটা নার্ভাস লাগছে তুমি জানো? তার উপর তুমি এসে এমন খোঁচা মেরে কথা বললে, আমার ভালো লাগে না সুজয়। আমি আজই বাবার বাড়ি চলে যাব। ওকে শান্ত করতে আমি দু হাতে ওর কানটাকে ধরলাম। ওর চোখের জলটা নিজের আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে খুব নরম গলায় বললাম, আম রিয়েলি সরি অবু, আবার ভুল হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম যে আমার বউ যতটা সিনিয়র তার চেয়েও 1000 গুণ বেশি অভিমানী আর ইমোশনাল। আর বাবার বাড়ি যাওয়ার কথা মুখে মানবে না। এই জুনিয়রটার দিকে তাকিয়ে একবার দেখো। তুমি চলে গেলে এই বিশাল বাড়িতে আমি কার কাছে বকা খাবো, কার অভিমান ভাঙাবো বলো? লক্ষ্মীটি, রাগ কমাও প্লিজ। আজকের দিনে রান্নাটা তোমার হাতে অমৃত হবে, আমি জানি। তুমি বড্ড বেশি মিষ্টি কথা বলতে পারো সুজয়। কলেজে থাকতে এই মিষ্টি কথার ফাঁদে ফেলে আমাকে পটিয়েছিলে। ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার সমস্ত শর্তই শিরোধার্য। আজ রাতে বউ ভাতে অনুষ্ঠানের সবার সামনে যখন তুমি আমাকে সেই প্রথাগত ভাত কাপড়ের থালাটা দেবে, তখন তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি সারা জীবন আমার এই অভিমান সহ্য করবে আর আমাকে ডাবল ইলিশ মাছ খাওয়াবে। রাজি? আমি হো হো করে হেসে উঠলাম। ওর চিবুকটাকে ছুঁয়ে বললাম, একেবারে 100 বার রাজি, আমার অভিমানী রানী। রাত বাড়ার সাথে সাথে আমাদের বাড়ির উঠোনটা আলো আর অতিথি অভ্যাগতদের কোলাহলে ভরে উঠল। অবন্তী বেনারসি শাড়ি আর সোনার গয়নায় সেজে সোফায় বসেছিল। ও যেন সত্যিই কোনো রাজপ্রাসাদের রানী। অনুষ্ঠান শেষের দিকে যখন আমাদের সেই বিশেষ ভাত কাপড়ের নিয়মটা এলো, আমি একটা কাঁসার থালায় অন্য নতুন কাপড় আর কিছু সোনার মুদ্রা নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। পুরো পরিবার চারপাশ থেকে আমাদেরকে ঘিরে ধরেছে, সবার মুখে চওড়া হাসি। অবন্তী আমার দিকে তাকিয়ে একটু চোখ টিপল, যেন মনে করিয়ে দিচ্ছে সকালে সেই শর্তটার কথা। আমি অবন্তীর সামনে হাঁটু গেড়ে বসলাম। প্রথা ভেঙে এটা করতেই চারপাশের আত্মীয় স্বজনরা হইচই করে উঠল। আমি অবন্তীর চোখের দিকে তাকিয়ে গম্ভীর অথচ আবেগঘন গলায় বললাম, আজ এই অগ্নি আর গুরুচন্দ্রকে সাক্ষী রেখে আমি সুজয় চ্যাটার্জি আমার সহধর্মিণী অবন্তী চ্যাটার্জিকে আজীবন অন্ন বস্ত্রের এবং তার সমস্ত দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করছি। আর সেই সাথে আমি সবার সামনে প্রবেশ করছি যে আমার এই সিনিয়রের যত রাগ যত অভিমান আছে তা সারা জীবন আমি হাসি মুখে সহ্য করব। ও যতবার ঠোঁট ফোলাবে ততবার আমি দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর সমস্ত অভিমান ভাঙিয়ে ফেলব। আমার মুখে এই কথা শুনে অবন্তীর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। ও মাথা নিচু করে থালাটাকে গ্রহণ করল, কিন্তু ওর চোখের কোণে তখন আনন্দের জল চিকচিক করছিল। বাড়ির সবাই তখন হাততালি দিয়ে উঠল। মা এসে আমাদের মাথায় ধান তুরপা দিয়ে আশীর্বাদ করলেন। রাত যত গভীর হলো
অতিথিরা সবাই চলে যাবার পর আমরা দুজনে আমাদের ঘরে ফিরলাম। অবন্তী জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছিল। বাইরে চাঁদের আলো ওর মুখের উপর এসে পড়ছিল। আমি পিছন থেকে গিয়ে ওর কোমরে হাত রাখলাম। ও এবার আমার হাতটাকে সরিয়ে দিল না, বরং আমার বুকে পিঠ ঠেকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি গো ম্যাডাম, শর্ত পূরণ হয়েছে তো? এবার সিনিয়রের মন গলেছে নাকি এখনো রাগ বাকি আছে? আমার মন তো সেদিনই গলে গিয়েছিল সুজয়, যেদিন তুমি কলেজের করিডোরে দাঁড়িয়ে হাঁটু কেড়ে আমাকে প্রপোজ করেছিলে। আমি বয়সে বড় হতে পারি, কিন্তু তোমার এই ভালোবাসার কাছে আমি চিরকাল হেরে যেতে চাই। আমার এই অভিমানটা আসলে শুধু তোমার মনোযোগ পাওয়ার একটা বাহানা, বুঝেছো জুনিয়র? ওর কোমরে টান দিয়ে ওকে আরো কাছে টেনে নিলাম। আমিও তো তোমার এই বাহানাটার প্রেমে পড়েছি অপু। সারা জীবন এভাবেই আমার উপর নিজের অধিকার খাটিয়েছে ও। বিয়ের পর দেখতে দেখতে 4টি মাস কেটে গেল। অবন্তী এখন আমাদের চ্যাটার্জি বাড়ির বড় বউ হিসাবে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। মা বাবার ওষুধ দেওয়া থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি সব একা হাতেই সামলায়। কলেজে সেই দাপুরের সিনিয়র এখন আমার ঘরণী, কিন্তু একটা জিনিস একটুও বদলায়নি, তা হলো ওর ওই কাঁচের মতো অভিমানী মন। একটু 19-20 হলেই ঘরের দরজা বন্ধ, কথা বলা বন্ধ। আর জুনিয়র হিসেবে সেই অভিমান ভাঙানোর পার্মানেন্ট ডিউটিটা তো আমারই। সামনেই আমাদের বিয়ের পর প্রথম দুর্গাপুজো। চারিদিকে ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধ। কিন্তু এই পুজোর আমেজেই হুট করে আমাদের মধ্যে একটা বড় সড় অভিমানের মেঘ জমে উঠল। পুজোর ঠিক 2 দিন আগে মহাষষ্ঠীর সকালে আমি অফিস থেকে ফিরলাম। অবন্তী খুব উৎসাহ নিয়ে পুজোয় আমাদের দুজনের ম্যাচিং কাপড়ের প্ল্যান করেছিল। ও অষ্টমী আর নবমীর জন্য 2টো বিশেষ কম্বিনেশনের শাড়ি আর পাঞ্জাবি কিনেছিল। কিন্তু অফিস থেকে ফেরার পর যখন ও আমাকে এগুলো দেখাচ্ছিল, তখন আমার মাথা কাজ করছিল না। অফিসের একটা বড় প্রজেক্টের চাপে আমি মারাত্মক ক্লান্ত ছিলাম। ও শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করল, এই দেখো সুজয়, অষ্টমীর অঞ্জলির জন্য এই লাল সাদা গরদের শাড়িটা কেমন লাগছে? আর এই দেখো, তোমার জন্য ঠিক একই রকম একটা তসরের পাঞ্জাবি এনেছি। মা বাবাকেও দেখিয়েছি, ওনাদের খুব পছন্দ হয়েছে। আমরা দুজনে একসাথে অঞ্জলি দেব। বলো না কেমন লাগছে? আমি সোফার মধ্যে মাথাটাকে এলিয়ে দিয়ে বেশ বিরক্ত আর ক্লান্ত গলায় বললাম, আরে রাখো তো অবু তোমার ওই শাড়ি আর পাঞ্জাবি। অফিস থেকে জাস্ট এলাম, মাথাটা ফেটে যাচ্ছে। প্রজেক্টের ডেডলাইন নিয়ে এমনিতে যান কয়লা হয়ে যাচ্ছে, তার উপর তোমার এই ম্যাচিং কাপড়ের আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না। যা পরে হোক একটা চলে গেলেই তো হলো। পুজোয় এত আদিক্ষেতা করার কি আছে? আদিক্ষেতা? আমার আনন্দ, আমার ইচ্ছেগুলো তোমার কাছে আদিক্ষেতা সুজয়? এটা আমাদের বিয়ের পর প্রথম পুজো। আমি কত আশা করে, কত দোকান ঘুরে আমাদের জন্য এগুলো গুছিয়েছিলাম, আর তুমি সেটাকে এভাবে উড়িয়ে দিলে। আমি নিজের ভুলটা বুঝতে পেরে সোজা হয়ে বসলাম। আরে না অবু, আমি আসলে ওভাবে বলতে চাইনি। অফিসের কাজের খুব চাপ তো, তাই। তোমাকে আর কোনো অজুহাত দিতে হবে না। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার চেয়ে বয়সে ছোট। ম্যারাথন ইমোশন বোঝার মতো ম্যাচুরিটি এখনও তোমার হয়নি। আমি আরেকটা কথাও বলবো না। মহাষষ্ঠীর গোটা দিনটা কেটে গেল। অবন্তী আমার সাথে একটা কথা বলল না। খাবারের টেবিলে মা বাবার সামনে ও একদম স্বাভাবিক আচরণ করল, যেন কিছুই হয়নি। কিন্তু আমার দিকে ও একবারের জন্য চোখ তুলে তাকালো না। রাতে ঘরে ফেরার পরও ও খাটের একদম এক কোণের দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইল। আমি কতবার ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, অবু, ও অবু, রাগ করো না লক্ষ্মীটি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। ও যেন একটা জীবন্ত বরফের পাহাড় হয়ে গেছে। মহাসপ্তমীর দিনটাও এভাবেই কাটল। আমার বুকটা ফেটে যাচ্ছিল। অবশেষে এলো মহা অষ্টমী। সকালে পাড়ার মণ্ডপে ঢাক বাজছে, সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি সকালে স্নান সেরে চুপি চুপি আলমারিটা খুললাম।
অবন্তীর কেনা সেই তসরের পাঞ্জাবিটাকে বের করে পরলাম। তারপর ও যে লাল সাদা গরদের শাড়িটা বের করে রেখেছিল সেটা হাতে নিয়ে খাটের পাশে গেলাম। অবন্তী তখনও একটা অন্য সাধারণ শাড়ি পরে মন খারাপ করে জানালার বাইরে তাকিয়েছিল। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম আর ওর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ও চমকে উঠে পা দুটোকে পিছিয়ে নিল। সুজয়, তোমার পায়ে হাত দিলে কেন? কি হচ্ছে এসব? কেন দেব না শুনি? তুমি তো আমার সিনিয়র, রিলেশনে বড়, আর তাছাড়া শাস্ত্রে তো আছে স্ত্রীর মধ্যে লক্ষ্মী দেবী বাস করেন। আজ মহাষ্টমী, তাই আমার বাড়ির লক্ষ্মীর রাগ ভাঙাতে জুনিয়র এটুকু করতেই পারে। প্লিজ শোভু, আর রাগ করে থেকো না। এই দেখো, আমি তোমার পছন্দের পাঞ্জাবিটাই পরেছি। এবার তুমি এই শাড়িটা পরে নাও, আমাদের একসাথে অঞ্জলি দিতে যেতে হবে। আমি যাব না। তোমার কাছে তো আমার ইচ্ছেগুলো আধিক খেতা। তুমি একাই যাও, আমি আর তোমার কোনো বিষয় নাক গলাবো না। আমি আর দূরত্ব না রেখে ওর একদম কাছে গেলাম। ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে ওর চোখের দিকে তাকালাম। আই এম সো সরি অপু, ষষ্ঠী দিনে অফিসের মেজাজটা তোমার উপর দেখিয়ে ফেলেছিলাম। আমি সত্যি খুব অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমার এই ছোট ছোট ইচ্ছেগুলোই তো আমাদের সংসারটাকে আরো সুন্দর করে তোলে। তুমি না সাজলে আমাদের পুজো তো সম্পূর্ণই হবে না। তুমি রাগ করে থাকলে মণ্ডপের মা দুর্গাও আমার অঞ্জলি নেবেন না। প্লিজ আমার দিকে তাকাও। তুমি বড্ড পচা সুজয়, একটুতেই আমাকে অমন করা কথা শুনিয়ে দাও। তুমি জানো না, তোমার একটা অবহেলা আমার বুকে তীরের মতো বিঁধে। আমি তো শুধু তোমার একটুখানি ভালোবাসার সঙ্গ চাই, আর তো কিছু চাই না। ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, জানি রে পাগলি, জানি, আর কখনো এমনটা হবে না। এবার চটপট আমার সিনিয়র একটু সেজে নিন তো, অঞ্জলির সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে রেখো জুনিয়র, শাড়ি পরার পর কিন্তু কুচিটা তোমাকেই ধরে দিতে হবে। সিনিয়রের হুকুম। যথাজ্ঞা মহারানী চ্যাটার্জি। মণ্ডপে যখন ঢাকের আওয়াজ আর ধনুচি নাচের ধোঁয়ায় চারপাশটা ভরে উঠেছে, তখন আমি আর অবন্তী পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলাম। পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের সাথে সাথে আমরা দুজনে মায়ের পায়ে ফুল ছুঁড়ে দিলাম। ঠিক তখনই অবন্তী আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। চন্দনের ফোঁটা আর লাল শাড়িতে ওকে ঠিক মা দুর্গার একটা রূপ মনে হচ্ছিল। ও আমার হাতটাকে শক্ত করে চেপে ধরল। আমি মনে মনে ভাবলাম, এই অভিমানী মেয়েটার রাগ ভাঙানোর যে আনন্দ, তা পৃথিবীর আর কোনো কিছুতে নেই। ওর এই সিনিয়র সুলভ অধিকারবোধ আর অভিমানটুকুই তো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিয়ের পর দেখতে দেখতে 2 বছর কিভাবে কেটে গেছে টেরই পাইনি। আমাদের এই 2 বছরের সংসার জীবনটা ঠিক ছিল একটা টক মিষ্টি চাটনির মতো। কখনো অবন্তীর মেঘের মতো অভিমান, আর কখনো আমার বৃষ্টির মতো ভালোবাসা দিয়ে সেই অভিমান ভাঙানো। কিন্তু আজ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের চ্যাটার্জি পরিবারে এক নতুন অতিথি আসতে চলেছে। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি, আর আমার সেই মিষ্টি অভিমানী সিনিয়র আজ মা হতে চলেছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি অস্থিরভাবে পায়চারি করছিলাম। বুকের ভিতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছিল। অপারেশন থিয়েটারের বাইরের লাল আলোটা জ্বলছে, আর আমার মনের ভিতর ভেসে উঠছিল গত 9টা মাসের অবন্তী সেই অদ্ভুত সব অভিমানের মুহূর্তগুলো। প্রেগনেন্সির দিনগুলোতে অবন্তীর মুড সুইং আর অভিমান যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। মাঝরাতে হুট করে ঘুম থেকে উঠে কেঁদে ফেলা, কখনো আবার রাত 2টোয় উঠে আম পাঁপড় বা আইসক্রিম খাওয়ার বায়না করা, সব কিছুই আমি সামলেছি হাসি মুখে। একদিনের কথা খুব মনে পড়ছিল। তখন ওর 8 মাস চলছে। আমি অফিস থেকে ফিরতে একটু দেরি করেছিলাম বলে ও ডাইনিং টেবিলে বসে কাঁদছিল। আমি গিয়ে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে অবু, শরীর খারাপ লাগছে, ও তখন কেঁদে কেঁদে বলেছিল, তুমি এখন আর আমায় ভালোবাসো না সুজয়। আমি মোটা হয়ে গেছি, দেখতে খারাপ হয়ে গেছি, তাই তুমি এখন আর তাড়াতাড়ি বাড়ি আসো না।
তুমি শুধু তোমার ওই আপকামিং বাচ্চার কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। ওর এই বাচ্চার মতো অভিমান দেখে আমি ওকে জড়িয়ে ধরে বুঝিয়েছিলাম যে ও আমার জীবনে সব সময় সবার উপরে থাকবে। হঠাৎ করেই ওটির দরজাটা খুলল। নার্স এসে হাসি মুখে বললেন, অভিনন্দন মিস্টার চ্যাটার্জি, আপনার কন্যা সন্তান হয়েছে। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। নার্সের কথা শুনে আমার চোখের কোণ দিয়ে আনন্দে জল গড়িয়ে পড়ল। আমি বাবা হয়েছি, আর আমার সেই অভিমানী রানী এবার একটা ছোট্ট পরীর জন্ম দিয়েছে। কিছুক্ষণ পর যখন অবন্তীকে কেবিনে শিফট করা হলো, আমি পা টিপে টিপে ঘরের ভিতরে ঢুকলাম। অবন্তী শুয়ে আছে। ওর পাশে শুয়ে আছে গোলাপি কাপড়ে মোড়ানো এক মুঠো চাঁদের আলো। অবন্তীর চোখে ক্লান্তির ছাপ, কিন্তু ওর মুখে এক স্বর্গীয় তৃপ্তির হাসি। আমি ওর পাশে গিয়ে বসলাম আর আলতো করে ওর কপালে আমার ঠোঁট দুটোকে ছুঁইয়ে দিলাম। এতক্ষণে তোমার আসার সময় হলো জুনিয়র। তোমার মেয়ে কখন থেকে পৃথিবীতে এসে তার বাবার জন্য অপেক্ষা করছে, আর বাবা বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছে। সিনিয়রের কথার কোনো দামই নেই তোমার কাছে, তাই না? আমার চোখ দুটো আবারও জলে ভরে উঠল। ওর হাতটাকে শক্ত করে ধরে বললাম, আরে না আমার লক্ষ্মী বউ, আমি তো বাইরে দাঁড়িয়ে ভগবানের কাছে শুধু তোমার আর আমাদের এই ছোট্ট পুতুলের সুস্থতা কামনা করছিলাম। দেখো অপু, আমাদের মেয়েটা ঠিক তোমার মতো হয়েছে। ওই দেখো, ঘুমের ঘোরেও ঠিক তোমার মতোই ঠোঁটটাকে ফুলিয়ে রেখেছে। ও বড় হয়ে নির্ঘাত তোমার মতোই ভীষণ অভিমানী এক সিনিয়র হবে। হোক না আমার মতো, আমার মেয়ে তো আমার মতোই হবে। তবে শোনো সুজয়, মেয়ে যদি আমার মতো অভিমানী হয়, তবে কিন্তু তোমাকেই একা হাতে দুজনের অভিমান ভাঙাতে হবে। তখন কিন্তু আমি জুনিয়র, আমি পারবো না বলে পাল্টি মারতে পারবে না, বলে দিলাম। আমি আমাদের দুজনের হাতের উপর আমার হাতটাকে রাখলাম। পুরো ঘরটা যেন এক পরম শান্তিতে ভরে উঠল। একেবারে 100 বার রাজি। আমার জীবনে এখন একজন নয়, দুজন অভিমানী রানী এলো, আর তাদের সারা জীবন আগলে রাখার, ভালোবাসার আর সমস্ত অভিমান মাথা পেতে নেওয়ার দায়িত্ব এই জুনিয়রের। হিন্দু শাস্ত্রে বলে কন্যা সন্তান হলো সাক্ষাৎ লক্ষ্মী। আজ আমার ঘরে দুটো লক্ষ্মী। আমি সত্যিই খুব ভাগ্যবান অপু। আমিও খুব ভাগ্যবতী সুজয়, যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি, যে আমার বয়সের সিনিয়রিটিকে কোনোদিন আমাদের মাঝে আসতে দেয়নি, বরং নিজের ভালোবাসা দিয়ে আমাকে সারা জীবন আগলে রেখেছে। আই লাভ ইউ জুনিয়র। আই লাভ ইউ টু, আমার আজীবনের সিনিয়র বৌমণি। কেবিনের জানালা দিয়ে বিকেলের মিষ্টি আলোটা এসে পড়ছিল আমাদের উপরে। আমি, অবন্তী আর আমাদের সে ছোট্ট পরি, তিনজন মিলে এক নতুন পৃথিবীর সূচনা করলাম। জীবনের পথটা হয়তো সবসময় মসৃণ হবে না, কিন্তু আমি জানি যতদিন অবন্তীর এই মিষ্টি অভিমান আর আমার এই গভীর ভালোবাসার সাথে থাকবে, ততদিন আমাদের এই সংসারের চাটনিটা চিরকাল এমন সুস্বাদু আর মধুর থাকবে।